সময়টা ঠিক ঠিক করে চলে যাচ্ছে আপন গতিতে। সব কিছু সময়ের তালে আপন গতিতে চললেও থেমে যায় হৃদের জীবন। সব কিছু ঠিক আছে, তবুও ঠিক নেই কিছু। ভালোবাসার দহনে পুড়ছে হৃদ, যা থেকে চাইলেও সে বের হতে পারবে না। তার হৃদ তাকে ক্ষণে ক্ষণে পুড়িয়ে পুড়িয়ে ছাই করে দিচ্ছে। হৃদের মনে এক অশান্ত আগুন জ্বলছে প্রতিটা মুহূর্তে, আর সেই আগুন হৃদ তার বউকে পোড়াতে চায়। একসাথে জ্বলতে চায় ভালোবাসার দহনে, কিন্তু হৃদ চাইলেও জ্বলতে পারছে না ভালোবাসার দহনে, আর না নিভাতে পারছে মনের অশান্ত আগুনটাকে। সবটা শুধু নীরব দর্শকের মতো দেখতে হচ্ছে তাকে, কারণ হৃদ তাকে সেই সুযোগটা দিচ্ছে না। হৃদের যা চাই সে কখনো আপোষ করে নিয়েছে কি না সন্দেহ আছে। সে সবসময় নিজের মতো করে নিয়েছে বা জোর করে নিজে করে নিয়েছে। তার বউয়ের ক্ষেত্র ঠিক হতো, জোর করে হলো তার যা চাই তা আদায় করে নিয়ে নিত মায়া থেকে, কিন্তু হৃদ তা করতে পারছে না, কারণ এতে করে হিতের বিপরীত হতে পারে। মায়া সুস্থ হয়ে খানবাড়িতে এসেছে আজ 15 দিন হয়েছে। এই 15 দিনে হৃদ মায়া থেকে যথেষ্ট পরিমাণ দূরে থেকেছে, কাছে যায়নি, কথা বলেনি, কোনো রকম ভয়ও দেখায়নি মায়াকে। সবটা করে এসেছে শুধু মায়ার জন্য। মায়া অসুস্থতার কথা চিন্তা করে চুপ থাকতে হচ্ছে হৃদকে, নয়তো বউ বলে ছাড় কখনই পেত না মায়া। কথাগুলো নিজে অফিস রুমের কক্ষে দাঁড়িয়ে এক মনে ভাবছিল হৃদ, পকেটে দুহাত গুজে স্ট্রং হয়ে দাঁড়িয়ে। কাঁচের গ্লাস ভেদ করে দৃষ্টি তার দূর আকাশে শূন্য ভাসমান। তখনই হঠাৎ রিংটনের শব্দ ভাবনার জগৎ থেকে বের হয় আসে হৃদ। হালকা বিরক্তি নিয়ে পাশে থাকা টেবিলের ওপর ফোনটির দিকে তাকায় হৃদ। ফোনের স্ক্রিনে আশিকের নাম দেখে একটা দীর্ঘশ্বাস ছাড়ে, পরে চোখ মুখে কোনো রকম ভনিতা ছাড়াই ফোনটি হাতে তুলে নেয় হৃদ। কারণ হৃদ জানে আশিক কি জন্য ফোন করেছে তাকে। তাই কল রিসিভ করে কানে ধরতে আশিক বিচলিত কণ্ঠে বলে ওঠে, বস, ম্যাম তো ভালোবাসা খুঁজতে সারা বাড়িতে, সবাইকে অস্থির করে তুলছে ভালোবাসা এনে দিতে, এখন কি করব বস? আশিক এমন কথা মুহূর্তে মেজাজ খারাপ হয়ে যায় হৃদের। তাকে এভাবে ভালোবাসা দহনে পুরিয়েও শান্তি মতো থাকতে দিচ্ছে না মেয়েটা। তাকে আরও পোড়ানোর জন্য আবার ভালোবাসা চাই। না কাছে যেতে দিচ্ছে, না কাছে টেনে নিচ্ছে, সব সময় পাগলা মতো মেতে থাকে নিজের মতো। অন্যের ফিলিংস এর কোনো ধারণা নেই মেয়েটার। না তার ফিলিংস সম্পর্কে জানতে হবে, বুঝতে হবে তার মনের কথাগুলো। এভাবেই মেয়েটাকে ছাড় দেওয়া যাবে না। এত সহজেই সবটা যেতে দিবে না হৃদ। কথাগুলো ভেবে হৃদ কপাট রাগ দেখিয়ে খানিকটা উচ্চস্বরে আশিককে উদ্দেশ্য করে বলে ওঠে, তোমার ম্যামকে ভালোবাসার ডোজ শরবত গুলিয়ে খাওয়াবো আমি রাতে, আসতে দে আমায়, আর বাকিটা সময় নজরে রাখিস তোর ম্যামকে। কথাগুলো বলেই কল কেটে দেয় হৃদ। আশিককে বাকি কথাগুলো শোনার প্রয়োজন বোধ করেনি সে। পরে হাত থেকে ফোনটা সহজরে টেবিলের উপর রাখে, আবারও আগের ন্যায় দাঁড়িয়ে পড়ে মায়ের চিন্তায় মগ্ন হয়ে সে। মায়া জ্ঞান ফেরা পর্যন্ত সবই ঠিক ছিল, কিন্তু বিপত্তি ঘটে যখন মায়ার জ্ঞান ফেরার পর হৃদকে দেখে ভয় অস্থির হয়ে ওঠাটা। মায়া সবার সাথে নর্মাল থাকলেও হৃদকে দেখে ভয় সিটিয়ে যায়, মুহূর্তেই চোখে মুখে ভয়ঙ্কর ছেয়ে যায়। নিজেকে হৃদ থেকে বাঁচানোর জন্য অন্যকে আঁকড়ে ধরাটা হৃদের ছিল একরাশ ভারাক্রান্ত কষ্ট। হৃদ যতবার মায়ের কাছে যেতে চেয়েছে, ঠিক ততবার মায়া যেন থামতে হয়েছে তাকে। ভিতরটা শুধু ক্ষণে ক্ষণে পুড়ত বরাবরের মতোই। প্রতিবারই হৃদ শুধু অসহায়ের মতো তাকিয়ে থাকতো মায়ার দিকে। কি করবে সে নিজের জন্য? তো আর মায়ার জীবন রিস্ক নিতে পারে না, কারণ ডক্টরদের ভাষ্য মতে মায়ার মাথায় আঘাতটা গভীর হওয়া এবং মস্তিষ্ক স্নায়ুকোষ রক্ত জমাট বেঁধে থাকা, আর সেটা পরিষ্কার করতে না পারা। মায়ার মাথা এতে অনেক সরাসরি ইফেক্ট করবে, আর এজন্য মায়া অনেকটা পাগলামো করবে অনেক কিছুতেই, আবার অনেক বেশি রিয়াক্টও করবে। এতে করে সবাইকে নীরবে সহ্য করতে হবে যতদিন না মায়া পুরোপুরি সুস্থ হয়ে ওঠে, কিন্তু ততদিন সবাইকে সাবধানে থাকতে হবে মায়াকে নিয়ে। আর যদি মায়াকে কোনো কিছু জন্য জোর বা বাধ্য করা হয়, তাহলে এতে
করে মায়ের মস্তিষ্ক স্নায়ুকে সরাসরি ইফেক্ট করবে। মায়া সেই মস্তিষ্কের চাপ নিতে পারবে না। পরে মায়া বড় কোনো ক্ষতি হতে পারে, যেমন অকাল মৃত্যু হতে পারে। তাই হৃদ মায়া থেকে দূরে দূরে থাকছে। পরিবারের সবাই মায়ের জন্য হৃদের করা পাগলামো দেখ, মায়ার জন্য চুপ থাকতে হচ্ছে তাদের। কিন্তু হৃদ সবটা আর মেনে নিতে পারছে না। মায়াকে হসপিটালে 20 দিনের মতো রাখা হয়েছিল, আর আজ 15 দিন হয়েছে বাড়িতে এসেছে মায়া। চোখ মুখে সেই আগের মতো চঞ্চলতা ফুটে উঠেছে। আবার সে আগের মতো সব কিছুতেই চোখ পড়লেও হৃদকে চোখে পড়ে না মায়ার। কিন্তু না, আর মায়াকে ছাড় দিবে না হৃদ, কোনো কিছুতেই না। অনেক হয়েছে এমন লুকোচুরি খেলা। এই খেলা খেলতে খেলতে সে নিজেই ক্লান্ত হয়ে পড়েছে। এবার মায়াকে তার সাথে সামিল করবে সব কিছুতে। সে কেন একা পড়বে এই আগুনে? মায়াকে পুড়তে হবে, মায়াকেও ছাই হতে হবে ঠিক তার মতো করে। সে যতটা চটপট করছে বউকে কাছে টেনে নিতে না পেরে, মায়াকেও ঠিক ততটাই চটপট করতে হবে তাকে কাছে পাওয়ার জন্য। একসাথে মেতে উঠতে হবে দহনের আগুনে। দুজনে একে অপরের সাথে পিষে হবে কথাগুলো এক মনে দাঁড়িয়ে ভাবছিল হৃদ। পরে কিছু একটা ভাবে বেরিয়ে যায় অফিস থেকে। অন্বেষণ নামক যুদ্ধে মেতে উঠেছি আমি। খাওয়া দাওয়া বাদ দিয়ে এই যুদ্ধ পরিচালনা করছি আমি। আমার দাবি পূরণ না হওয়া পর্যন্ত কাউকে ছাড় দিব না আমি। তাই শত কষ্ট করেও আমি আমার যুদ্ধ পরিচালনা করেই যাচ্ছি। আর আমার যুদ্ধের প্রধান কারণ হলো ভালোবাসা। ডলিয়াপুর ভাষ্য মতো সবাই নাকি আমাকে ভালোবাসে না। আমি নাকি এমনি এমনি এই বাড়িতে পড়ে আছি, কেউ আমাকে চোখেও দেখতে পারে না। আর আমার গুন্ডা স্বামী নাকি আমাকে সহ্য করতে পারে না। তিনি নাকি শুধু ডলিয়াপুকে ভালোবাসে। এই বাড়ির সবার কাছে ভালোবাসার মানুষ দুটোই আছে, শুধু নাকি আমার কাছে নেই। আমাকে নাকি কেউ ভালোবাসে না। তাই আমার ভালোবাসা ও ভালোবাসা মানুষ দুটোই চাই। নয়তো কাউকে ছাড় দিব না আমি। এটা সেই সকাল থেকে সারা বাড়ি ঘুরঘুর করছি আমি ভালোবাসা নামক জিনিসটি পাবার আশায়। কিন্তু বরাবরের মতো আমাকে শূন্য হতে হয়েছে। তারপরেও আশা ছাড়ছি না আমি। সবার পিছন পিছন ভালোবাসা নামক জিনিসটির জন্য ঘুরে বেড়ালেও এতে করে ভাবান্তর হচ্ছে না কারো। দাদা দাদি, ফুপা ফুপি, নিহা ফিহা, বাড়ির সব সার্ভেন্টরা কারো কাছে ভালোবাসা পাচ্ছি না আমি। তাই বাধ্য হয়ে অন্বেষণ করতে হচ্ছে আমাকে। যতক্ষণ না আমি ভালোবাসা পাব ততক্ষণ পর্যন্ত কিছুই খাবো না আমি। আমার এমন কথা বাড়ির সবাই শুধু অসহায় ফেস নিয়ে তাকিয়েছিল আমার দিকে। কিন্তু এতে করে আমার কোনো রকম প্রতিক্রিয়া ছিল না, কারণ সবার কাছে যদি ভালোবাসা থাকে তো আমার কাছে কেন নেই? তাই নিজের যুদ্ধ জারি রেখেছি। ড্রয়িং রুমের সোফায় খামটি মেরে গাল ফুলে ঠোঁট উল্টে বসে আছি আমি, আর গোল গোল চোখ সবাইকে পর্যবেক্ষণ করছি। ভালোবাসা শব্দটি সত্যি বড্ড অদ্ভুত, তাই না? যে পায় সে সর্বসুখী, আর যে হারায় সে নিঃস্ববাসী। পাওয়া আর না পাওয়া অদ্ভুত খেলা চলতেই থাকে মানুষের জীবনে। কিন্তু অদ্ভুত ব্যাপার কি জানেন? যে ভালোবাসা পায় সে আরও বেশি চায়। মনে হয় এত ভালোবাসা ওর কম। আর যদি ভালোবাসা মানুষগুলোর মাঝে নিজেকে বিচরণ খুঁজে পায় তো কোনো কথাই নেই। তখন আমাদের চাহিদা কৌটাটা অনেকটা বেড়ে যায়, সাথে অ্যাড হয় অদ্ভুত সব আবদার। সেই আবদারগুলো যদি ভালোবাসা মানুষগুলো হাসি মুখে পূরণ করে তাহলে তো কোনো কথাই নেই। মনের মধ্যে এক শান্তিময় হাওয়া বয়ে যায়, যা এই মুহূর্তে আমার মনে রয়েছে। বাড়ির সবার কাছে এক মুঠো ভালোবাসার জন্য হাত বাড়াতেই সবাই ভালোবাসা ঝুড়ি নিয়ে হাজির হয় আমার কাছে। এত ভালোবাসা দেখে সত্যি আমি হতবাক। বাড়ির সবাই এটা সেটা নিয়ে যাচ্ছে ভালোবাসা নামক বস্তুটির জন্য, আর আমি দুহাতে সবার ভালোবাসা কুড়াচ্ছি। ছোট বড় সবাই ভালোবাসা কুড়ালো, শূন্য খাতা থেকে যায় ওনার হৃদ ভালোবাসা বরাবরের মতোই। কারণ আমার স্বামী সব ভালোবাসা শুধু ডলিয়াপুর জন্য বরাদ্দ। তাই আমি আমার স্বামীর ভালোবাসা কৌটাটা শূন্য ছেড়ে দিলাম। থাক না কিছু জিনিস শূন্যর খাতায়। ড্রয়িং রুমের সোফায় দাদির কোলে মাথা রেখে এমন সব চিন্তা ভাবনা বিভোর আমি। তখনই পাশ থেকে আমাকে টেনে তুলে বসায় আমায়।
আমি চমকে বিরক্ত নিয়ে পাশে তাকাতেই চোখ পড়ল ফিহাকে দেখে আমার কোনো ভাবান্তর হলো না। আমি আগের ন্যায় আবারও দাদির কোলে শুয়ে পড়লাম। তখনই ফিহা আবারও আমাকে টেনে তুলতে তুলতে বলে উঠে, তোর সাথে আমার ইম্পর্টেন্ট কথা আছে মায়া, উঠে বসে না প্লিজ। ফিহার কথা আমি বিরক্ত নিয়ে বসতে দাদি চলে যায় ওনার কাজে আমাদের রেখে। দাদি চলে যাওয়াতে ফিহা স্বস্তি নিঃশ্বাস ফেলে, যেন দাদি যাওয়াতে ওর বেঁচে গেল। ফিহার এমন হাবভাব দেখে কপাল কুঁচকে এলো আমার। আমাকে এমন করে ফিহার দিকে তাকাতে দেখে নড়ে চড়ে বসে আমতা করে বলে ওঠে, আঙ্কেল আন্টি কেমন আছে মায়া? না মানে তোকে বাসা আনার পর তো ওনারা চলে গেছে, তাই আর কি জানতে চাইলাম ভালো আছে কিনা। ভালো আছে স্বাভাবিকভাবেই। সবাই ভালো আছে? তীক্ষ্ণ দৃষ্টিতে সবাই আছে স্বাভাবিকভাবে। ও আচ্ছা, আঙ্কেল কি করে রে? ব্যাংকে ম্যানেজার। আর আরিফ? মানে আরিফ ভাইয়া কি করে রে? ভাইয়া আপাতত কিছু করে না, তবে চট্টগ্রামে নিজের বিজনেস দাঁড় করাচ্ছে, সেখানেই থাকে ভাইয়া। আমার কথায় ফিয়া ঝটপট তাড়া দিয়ে বলে ওঠে, কেন চট্টগ্রামে কেন বিজনেস করতে যাচ্ছে উনি? ঢাকা ওনাকে আসতে বল, এখানে কোথাও করতে বল। তাছাড়া রিদ ভাইয়া বা আয়ান ভাইয়া ওনাকে হেল্প করতে পারবে, তাই না? তুই বল আরিফ ভাইয়াকে আমাদের সাথে এসে থাকতে। ফিয়ার কথায় আমি এক পলক তাকিয়ে থেকে বলে উঠি, আরিফ ভাইয়া খুব আত্মনির্ভরশীল মানুষ, ভাইয়া কখনোই মানবে না ঢাকায় এসে ওনাদের থেকে হেল্প নিতে। ভাইয়া নিজস্বতার সব কিছু করতে চাই, তাই তো ভাইয়া চট্টগ্রাম থেকে নিজের মতো করে সবটা সামলাচ্ছে। ফিয়া আপন মনে কিছু একটা বিড়বিড় করতে লাগলো। ফিয়াকে বিড়বিড় করতে দেখে কপাল কুঁচকে এলো আমার। ফিয়া তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাতে আবারও প্রশ্ন করে উঠি, আচ্ছা আরিফ ভাইয়া কি আসবে না নিহাপুর বিয়েতে? না মানে 2 দিন বাদে তো আপুর বিয়ে, তা জানতে চাই আর কি। সঠিক বলতে পারি না, তবে আপু আম্মু আসতে পারে, ভাইয়া চট্টগ্রাম থাকার সুবাদে নাও আসতে পারে। আমার এমন কথা তেলে বেগুনে জ্বলে উঠে ফিয়া। ওকে এভাবে জ্বলতে দেখে বোকা বনে গেলাম আমি। কি এমন বললাম যে এতটা রেগে গেল মুহূর্তে? ফিয়া সেই রাগের রেশ ধরে আমার সাথে তেজ দেখে বলে ওঠে, আসবে না মানে কি? এত সোজা না আসার। তুই নাম্বারটাতে এখন আমাকে কথাগুলো বলি। আমার অপেক্ষা না করে নিজের মতো করে আমার ফোন থেকে ভাইয়ার নাম্বার নিয়ে নেয় ফিহা। আর আমি মুহূর্তেই বোকা বনে গেলাম ওকে দেখে। কি হচ্ছে বোঝার জন্য ওর দিকে তাকিয়ে রইলাম করুণভাবে। আমাকে এভাবে তাকাতে দেখে ফিয়া ঠোঁট কামড়ে হেসে বলে ওঠে, তুই কিছু মনে করিস না মায়া, আসলে সবাই আসবে। আরিফ ভাইয়া আসবে না, তাই নাম্বারটা নেওয়া আর কি। আচ্ছা এখন আমি যা, আমার অনেক কাজ আছে তোর সাথে, আর বসতে পারবো না রে। বলি আমাকে কিছু বলতে না দিয়ে হাসি মুখে ফোন করতে করতে 2 কদম এগিয়ে যায় ফিহা। পরে আবারও পিছনে ফিরে হাসি মুখে আমার দিকে তাকিয়ে থেকে বলে ওঠে, তুই কিন্তু কিছু মনে করিস না আমার মায়া, বলে নিজের রুমে প্রস্থান করে ফিহা। আর আমি ওর যাওয়ার দিকে হাঁ করে তাকিয়েছিলাম। কি বলে গেল মেয়েটা কিছু বুঝতে পারছি না আমি। কিছু মনে না করার জন্য এটা বলে গেল, নাকি শুধু মনে করার জন্য করে গেল? আজ নিহাপুর গায়ে হলুদ। আমার অসুস্থতার কারণে বিয়েটা পিছাতে হয়েছিল সবাইকে। এখন যখন সব কিছু ঠিকঠাক আছে, তাই বিয়েতে আর বিলম্ব করতে চাই না ফয়সাল ভাইয়া পরিবার, তাই সব কিছু সেই সূত্রে অনুযায়ী চলছে। আমি হসপিটাল থেকে বাসায় এসেছি আজ 20 দিন হয়েছে। সব কিছু ঠিকঠাক থাকলেও ওনার সাথে আমার তেমন একটা ঠিক নেই কোনো কিছুতেই। ওনাকে দেখে যতটা ভয় কাজ করে তার চাইতে বেশি অস্থিরতা কাজ করে মনের মাঝে। পাওয়া না পাওয়ার অঙ্কটার সাথে সাথে মাথা চেপে বসে, কারণ ডলিয়াপু সবসময় আমায় সেটা মনে করিয়ে দেয় সব কিছুতে, যে উনি ডলিয়াপুকে ভালোবাসে আর বিয়ে করতে চায়। তাই আমি বাধ্য হয়ে ওনার থেকে দূরে দূরে থাকছি। নিহা আপু হলুদের অনুষ্ঠান দাদাজান এই বাড়িতে করছেন, তাই সবাই যার যার মতো করে ব্যস্ত হয়ে পড়ছি কাজে। এত শত কাজের মধ্যে আমার খেয়াল রাখছে সবাই। আমার পরিবার থেকে আব্বু আম্মু আসলো ও ভাইয়া এখনও এসে পৌঁছায়নি, হয়তো বা রাতে এসে পৌঁছাবে এখানে। নিহা আপুকে পার্লারের লোক দিয়ে সাজানো হচ্ছে, সাথে বাড়ি শুধু সব আত্মীয় স্বজন যে যার মতো করে সাজগোজ ব্যস্ত, আর আমি সবাইকে পর্যবেক্ষণ করতে ব্যস্ত। আমি গোল গোল চোখে সবাইকে পর্যবেক্ষণ করতে করতে পাশ ফিরে তখনই কারো সাথে ধাক্কা খেয়ে নিচে পড়তে পড়তে বেঁচে গেলাম।
তাকিয়ে দেখি দাদি আমার দিকে রাগীভাবে তাকিয়ে আছে, হাতে একটা শপিংয়ের প্যাকেট নিয়ে। আমি কিছু বলার আগে দাদি রেগে আমাকে বলে উঠল, তুই এখানে কি করছিস মায়া? রেডি না হয়ে এখানে ঘুরে বেড়াচ্ছিস কেন? চল আমার সাথে, বলে আমার হাত ধরে টানতে টানতে নিয়ে যেতে লাগলো উপরের রুমের দিকে। আর আমি গাল ফুলিয়ে অসহায়ের মতো ফেস করে দাদির পিছন পিছন চলতে লাগলাম। কাঁচা হলুদ বিশিষ্ট হলুদ শাড়ি পরানো হয়েছে আমার। শাড়িটি বাঙালি ভাবের মানে। ডালা ভার শাড়ি পরিয়ে দিয়েছে দাদি আমাকে। মুখে হালকা মেকআপ, চুলগুলো খোপা করা, তাতে গোজানো সাদা গোলাপ এক পাশে, কানে বড় বড় ঝুমকো রয়েছে, গলা খালি, কিন্তু দুহাতে কাঁচা হলুদ, চুড়িতে ভরপুর। দাদি আমাকে এক পলক দেখে জড়িয়ে ধরে কপালে একটা চুমু দিয়ে কানের পাশে একটা নজর টিকা লাগিয়ে দেয়। পরে আমাকে নিয়ে বেরিয়ে পড়েন নিহাব হলুদ স্টেজের দিকে। স্টেজের সামনে সারিতে সোফায় বসে আছি আমি, সাথে দুপাশে বসে আছে দাদি আর আম্মু। দাদি আর আম্মু একে অপরের সাথে গল্প মেতে থাকলো। আমি আপাতত তাদের মাঝে খানিকটা বসে আছি চুপচাপ, আর গোল গোল চোখে সবটা পর্যবেক্ষণ করছি। নিয়াপু ভারী হলুদ লেহেঙ্গা পরে স্টেজে বসে আছে। বাকি সব মেয়েরা আর হলুদ কমিউনিকেশনে লেহেঙ্গা পরেছে। ফিহাও তাই পরেছে, তবে ফিহা বারবার গেটের দিকে তাকাচ্ছে, হয়তো কারো আসার অপেক্ষা করছে। আমি এই বিষয়ে নিজে মনে স্থির না করে সবটা দেখছি। তবে অদ্ভুত ব্যাপার হলো, সবাই লেহেঙ্গা পরলেও আমাকে শাড়ি পরিয়েছে দাদি, তাও আবার বাঙালি স্টাইলে। তবে আমার সাথে অন্য একজন ভিন্ন পড়েছে। সে হলো ডলি আপু। চিকন ফিগার, ব্লাউজ দিয়ে নীল এক মধ্যে লেহেঙ্গা পরেছে। পেট পিঠ সবগুলো দৃশ্যমান হলো। অসম্ভব সুন্দর লাগছে আপুকে, যাকে বলে নজর করা সুন্দর। বিয়ে বাড়িতে সব ছেলেরা শুধু আপুকে দেখছে নীল কালারটায়, ডলি আপুকে আরও রাঙিয়ে তুলছে। তবে একটা বিষয় খেয়াল করছি আমি, যখন আমি ডলি আপুর সামনে পড়ি তখন আপু আমাকে মাথা থেকে পা পর্যন্ত চোখ বুলিয়ে দেখে, কিছু না বলে রেগে চলে যায়। আপুর এমন করাতে বোকা বনে যায় আমি। পরে যতবার আমার ডলি আপুর সাথে দেখা হয়, আমি হাসি মুখে কথাটা বললেও আপু আমার দিকে রেগে কথা বলছিল, আর সেই রাগের রেশ এখন পর্যন্ত বহাল আছে আপুর মা। ছেলেরা সবাই আজ হলুদ পাঞ্জাবির সাথে সাদা কুর্তি সালোয়ার পরেছে। আয়ান, দাদাজান, ফুফা, আমার আব্বু ও পরেছে সবার সাথে। অসম্ভব সুন্দর লাগছে সবাইকে। আয়ান ভাইকে একটু বেশি সুন্দর লাগছে আজ। হয়তো আমি কোনোদিন ভাইয়াকে পাঞ্জাবিতে দেখিনি, তাই আমার চোখে এমন সুন্দর লাগছে। আয়ান ভাইয়া ও অন্য সব দিনের চেয়ে আজ আমার কাছে আসছে একটু বেশি। কিছুক্ষণ পর পর আমার কাছে এসে বারবার আমি ঠিক আছি কিনা জিজ্ঞেস করছে। আর আমাকে প্রথমে শাড়িতে দেখে কিছুক্ষণ অদ্ভুত নজরে তাকিয়েছিল। ওনার এমন করে তাকানোতে আমি বেশ ইতস্তত বোধ করেছিলাম। আমাকে নাকি অসম্ভব সুন্দর লাগছে। আমার থেকে চোখ ঘোরানো নাকি দায় হয়ে উঠেছে তার। আমি আয়ান ভাইয়ার এসব কথা মানে বুঝতে না পেরে শুধু বোকার মতো তাকিয়েছিলাম। সবাইকে পাঞ্জাবি পরতে দেখে আমার চোখ দুটো শুধু ওনাকে খুঁজে চলছে। সেই কখন থেকে এক পলক দেখার জন্য, এখানে আসার পর থেকে ওনাকে একেবারে যেন দেখিনি আমি। কোথায় আছে তাও জানি না। আচ্ছা, আজকে কি উনি পাঞ্জাবি পরবে হলুদে, নাকি পরবে না? তারপর কেন যেন আমার বড্ড ইচ্ছে করছে ওনাকে এক পলক দেখার জন্য পাঞ্জাবিতে। আচ্ছা, কোথায় হবে উনি এখন? কথাগুলো এক মনে ভাবছি আর চারপাশে চোখ বুলিয়ে ওনাকে খুঁজে চলছে। তখনই পাশ থেকে একজন সার্ভেন্ট এগিয়ে এসে দাদিকে বলে যেতে। দাদি আমাকে একা রেখে যেতে নারাজ, কিন্তু আম্মু আমার পাশে থাকা আমাকে আম্মুর কাছে রেখে দাদি আমার মাথায় আদরে হাতখানা বলিয়ে চলে যায় গেস্টদের অ্যাটেন্ড করতে। আমি চুপচাপ আম্মুর কাছে বসে ওনাকে খুঁজে চলছি চারপাশ এক মনে। তখনই কেউ করে আমার পাশে বসে পড়ে। আমি আমার চিন্তা এতটাই বিভোর হয়ে আছি যে পাশে কে বসেছে তা দেখার প্রয়োজনও মনে করিনি। আমি চারপাশ ওনাকে খুঁজতে ব্যস্ত। আমার পাশে ব্যক্তিটি আমায় খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে ব্যস্ত। আমার পাশে কে বসে আছে তা না দেখেই চারপাশে চোখ বুলাতে বুলাতে ওনাকে খুঁজতে খুঁজতে কৌতূহলী হয়ে বলে উঠি,
প্রিয়া, তোর ভাইকে দেখেছিস কোথাও? আয়ান ভাই না কিন্তু, মানে উনি আর কি, তোর দ্বিতীয় ভাই। আমি কার কথা বলছি বুঝতে পারছিস তো তুই? চারপাশে উকি ঝুঁকি দিয়ে প্রিয়া, তোর কণ্ঠ কেমন হয়ে গেছে, কেমন ছেলে ছেলেটাই। যাই হোক, এখন বল না তোর দ্বিতীয় ভাই কই? আচ্ছা, আজ কি উনি পাঞ্জাবি পরেছে? বউ কি আমাকে এতই মনোযোগ দিয়ে খুঁজছে? আর পাঞ্জাবি পরলে কি ম্যাডাম বেশি খুশি হবে? চিরচেনা কণ্ঠ কানে আসতে ধ্যান ভাঙে আমার। আমি চমকে উঠি, সাথে সাথে পাশে ফিরে তাকাতে চোখে পড়ল ওনাকে, মানে আমার গুণধর স্বামীকে। উনি চুপচাপ আমার পাশে বসে আমার দিকে ফিরে এক হাত সোফায় পিছনে স্লাইড রেখে আমাকে মনোযোগ দিয়ে দেখছে। আর আমি ওনাকে আমার পাশে এভাবে বসে থাকতে দেখে স্তব্ধ হয়ে যায় মুহূর্তে। কী করব কিছু ভেবে না পেয়ে পাশ ফিরে তাকায় আম্মুর জন্য। আমাকে পাশে থাকতে দেখে উনি খানিকটা আরও আমার দিক চেপে বসে আস্তে করে বলে উঠেন, পাশে তাকিয়ে লাভ নেই ম্যাডাম শাশুড়ি, আমার অনেক আগেই চলে গেছে তার মেয়েকে তার গুণধর জামাইয়ের কাছে রেখে আমাদের প্রাইভেসি দেওয়ার জন্য। আমি আবারও ওনার দিকে তাকাই। ওনার কোনো কথা যেন আমার মস্তিষ্কে ঢুকছে না। আমি শুধু হাবার মতো ওনার দিকে তাকিয়ে আছি, দৃষ্টি আমার ওনার দু চোখে। অপ্রত্যাশিত কোনো কিছু যদি হঠাৎ করে আপনার সামনে চলে আসে তাহলে হয়তো তাকে দেখে অনেক বেশি উত্তেজিত হয়ে উঠবেন, নয়তো একদম চুপ মেরে থাকবেন কিছুক্ষণ। আমার ক্ষেত্রেও তাই হচ্ছে। ওনার হঠাৎ করে এত দিনের পর আমার পাশে দেখে আমার কোনো রকম রিয়াক্ট করতে পারছি না। শুধু ওনাকে দেখতে ইচ্ছে করছে আমার। উনি আমাকে এভাবে তাকাতে দেখে উনি আবারও খানিকটা চেপে একবার ছোপার ওপর ভাঁজ করে রেখে আমার শরীরের সাথে ঘেঁষে বসে। পরে এক হাত বাড়িয়ে আলতো হাতে আমার গাল আঁকড়ে ধরে স্পর্শ করে। এক আঙ্গুলে আমার গালে স্লাইড করতে থাকে। হঠাৎ উনি আমার গালে স্পর্শ করতে আমারও মনের মধ্যে এক অদ্ভুত ইচ্ছা জাগে। তাই নিজের ইচ্ছাটাকে দমিয়ে রাখতে না পেরে দৃষ্টি ওনাতে স্থির রেখে নিজের হাত বাড়িয়ে ওনার গাল ছুঁয়ে দিলাম আলতো হাতে। কেন যেন আমার বড্ড ইচ্ছে করছে ওনাকে ছুঁয়ে দেখতে। আমি ওনার গাল স্পর্শ করার সারা মুখে আলতো হাতে ছুঁয়ে দিচ্ছি। আস্তে আস্তে উনি আমার দিকে অদ্ভুত নজরে তাকিয়ে থেকে আমার সেই স্পর্শে সায় জানাচ্ছে। চোখে মুখে তার এক দীপ্তি ছেয়ে গেছে আমার এমন ছয়। আমি দৃষ্টি ওনার চোখে মুখে বুলে ওনার ছুঁয়ে দিচ্ছি আপন মনে। আমার হাত ওনার ঠোঁটে স্পর্শ করতে উনি সাথে সাথে আমার হাতে আস্তে করে চুমু খায়। ওনার এমন হঠাৎ চুমু খায় স্তব্ধ হয়েছে আমি। ভূত দেখার মতো চমকে উঠি, দ্রুততার সঙ্গে নিজের হাত গুটিয়ে নেই। উনি এই প্রথম আমাকে চুমু খায়। আমার কাছে বিষয়টি কেমন জানি লাগছে, এক অদ্ভুত কিছু আমাকে গ্রাস করেছে মুহূর্তে। তাই নিজের মাথাটা নিচু করে কোলের ওপর দুহাত রেখে কসলাচ্ছি, কারণ আমার নিজের কাছে কেমন জানি অস্থিরতা কাজ করছে। ওনার দিকে কেন জানি তাকাতে ইচ্ছে করছে না। হয়তো আমি লজ্জা পাচ্ছি। আচ্ছা, এটাকে কি লজ্জা বলে যা আমি এই মুহূর্তে ওনার জন্য পাচ্ছি? নিজে এমন চিন্তা নিজেই অবাক আমি কখনো কোনো বিষয় লজ্জা নামক বস্তুটি পাইনি। তাহলে আজ কি হলো আমার? উনি আমাকে মাথা নিচু করে দু হাত কসলাতে দেখে আর আমাকে এইভাবে নার্ভাস হতে দেখে ওনার দু হাত বাড়িয়ে আমার দুগাল আঁকড়ে ধরে। ওনার দিকে ফেরা আমাকে ওনার চোখে মুখে ছিল এক অদ্ভুত নেশা। ওনার এমন নেশাক্ত চোখ আমি আগে কখনোই দেখিনি, এই প্রথম। আমি ওনার এমন নেশাক্ত চোখের সাথে পূর্ব পরিচিত নয়, তাই সাথে সাথে নিজের চোখ নিচে নামিয়ে নিই। আমি চোখ নিচে নামিয়ে নেওয়াতে উনি আবারও আমার গাল হালকা নাড়িয়ে ওনার চোখের দিকে তাকাতে বাধ্য করে। আমি তাকাতে উনি আমার দিকে অগ্রসর হতে লাগে। আস্তে আস্তে ধ্যান ধরে ওনার দৃষ্টি আমার ঠোঁটের উপর। আমি ওনাকে নিজের দিকে অগ্রসর হতে দেখে বোকার মতো তাকিয়ে আছি ওনার দিকে। তখনই পাশ থেকে গানের বিকট শব্দ কানে আসতে দুজনে চমকে উঠি। ওনার কাছে ব্যাঘাত ঘটায় উনি বিরক্ত নিয়ে পাশে তাকাতে মুহূর্তে চুপ হয়ে যায় উনি। পরে দ্রুততার সঙ্গে আমার গাল ছেড়ে সোজা হয়ে বসে পড়ে সোফায়, কারণ আমরা এতক্ষণ যাবৎ স্টেজের সামনে সোফায় বসে এসব করছিলাম। উনি নিজে এমন কাজে ইতিহাস্ত বোধ করে আমার দিকে অসহায় দৃষ্টিতে তাকায়, কারণ আশেপাশে অনেকে হা হয়ে চোখ বড় বড় করে আমাদের দিকে তাকিয়েছিল। এই মুহূর্তে এখানে এমন কিছু করবেন উনি হয়তো কেউ ভাবেনি। আর হৃদখান সম্পর্কে সবাই
অবগত উনি কখনোই কোনো মেয়েকে নিজের পাশ ঘেঁষতেও দেয় না। আর সেখানে উনি আমার সাথে এখানে এভাবে বসে কি করছে ভাবতে সবাই শকড আছে। যা সবাই হাঁ হয়ে থাকা ফেসটা দেখে বুঝতে পারছি আমি কেউ তো আবার জানে না আমি ওনার বউ। আর জানবা কি করে? উনি আমাকে বউ বলে মানেই তো না। উনি সবার হাব ভাব বুঝতে পেরে আমাকে এক পলক দেখে কিছু না বলে চুপচাপ দাঁড়িয়ে পড়ে। দুঃখত মেঘি আবারও পিছনে ফিরে আমার দিকে তাকায়, পরে কিছু একটা ভেবে হুট করে আমাকে কোলে তুলে নেয়। স্বাভাবিক দৃষ্টিভঙ্গি রেখে সামনের দিকে এগিয়ে যেতে লাগে। আর আমি ওনার এমন কাজে অবাক হয়ে তাকিয়ে আছি, সাথে বাকিরা সবাই। আমি ঘামটি মেরে ওনার কোলে বসে আছি আর উনি আমাকে নিয়ে বাড়ির ভিতরে ওনার রুমে প্রবেশ করেন। আমাকে ওনার রুমে নিয়ে ঢুকতে ভয়ে হাত ছোটাতে ছোটাতে উত্তেজিত কণ্ঠে বলে উঠি, আমি আপনার রুমে যাব না, প্লিজ আমাকে নামান। আমি আর দোষ করব না, সত্যি বলছি, আমাকে আপনার রুমে নিয়ে মারবেন না, প্লিজ প্লিজ। আমার কথাগুলো হয়তো ওনার কান পর্যন্ত পৌঁছাতে পারেনি, তাই উনি আমাকে নিয়ে ওনার রুমে ঢুকে পড়েন। আমাকে রেখে এগিয়ে গিয়ে রুমে দরজা বন্ধ করে দিয়ে আমার দিকে ফিরে তাকিয়ে থেকে আস্তে আস্তে করে আমার দিকে এগোতে থাকে। আর আমি ভয়ে এক পা করে পিছিয়ে যাচ্ছি। আমি ঠিক কিছু দেখতে পাচ্ছি না, কারণ ওনার রুমটা অন্ধকার হয়ে আছে, তবে বাইরে করা লাইটিং হাওয়া এখান পর্যন্ত আসছে, তাই রুমটাকে হালকা হালকা আলো ছড়িয়ে পড়ছে। উনি আমাকে ভয়ে পিছিয়ে যেতে দেখে স্বাভাবিক কণ্ঠে বলে ওঠে, দোষ তো করেছো তুমি, তবে এবারেরটা অনেকটা গুরুতর। আমাকে পুড়িয়ে গুলিয়েছো তুমি, তাই ওষুধও তোমাকে লাগাতেই হবে। তোমাকে নিজের সাথে পিষে ফেলতে এনেছি এখানে। তোমাকে আমি আর মগ্ধ হতে চাই, নিজেকে তোমার মাঝে বিলিয়ে দিতে চাই। সেটা তুমি চাও বা না চাও, আমি করবই। বলে উনি আমার একদম কাছে চলে আসে, পরে থেমে আমার দিকে তাকিয়ে থেকে আবারও এক পা করে আমাদের এগিয়ে আসে। আর আমি এক পা করে পিছাতে লাগলাম ওনার দিকে তাকিয়ে থেকে। পেছাতে আমি গিয়ে ঠেকলাম দেওয়ালের পাশে। পরে দেওয়ালের সাথে বাড়িকে পাশ ফিরে দেওয়ালটা দেখে আবারও ওনার দিকে তাকাই। দুজনের দৃষ্টি দুজনের মধ্যে স্থির। ওনার এক হাত আমার পাশে দেওয়ালে রেখে ঝুঁকে আছে আমার দিকে, আর অন্য হাত আমার গাল আলতো করে স্পর্শ করে। পরে আমার গালে রাখা হাতটা দিয়ে আমার গলা বিচরণ করতে থাকে আস্তে আস্তে। ওনার এমন ছোঁয়ায় মুহূর্তে কেঁপে উঠি। দুহাত ছড়িয়ে পিছনে দেওয়ালটা আঁকড়ে ধরতে যাওয়ার সাথে সাথে আমার হাত লেগে পাশে থাকা টপটা মাটিতে লুটে পড়ে ভেঙে যায়। আর ওনার ছোঁয়া আমাকে কাঁপিয়ে দিতে সাথে সাথে উনি দুহাত আমার দুগালে আঁকড়ে ধরে টেনে নিজের ঠোঁটের সাথে আমার ঠোঁট চেপে ধরে। আমি হিতাহিত জ্ঞান হারিয়ে নিজের দুপা উঁচু করে দুহাতে ওনার শার্টের কলার চেপে ধরি শক্ত করে। আর আবেশে নিজের দুচোখ বন্ধ হয়ে আসে।